আজকে আমরা রবার্ট ব্রাউনিংয়ের একটা অসাধারণ বিখ্যাত কবিতা ফ্রা লিপো লিপ্পির ভেতরে ডুব দিতে চলেছি। ভাবুন একবার, এক রেনেসাঁস যুগের সন্ন্যাসী, যিনি আসলে একজন চিত্রকর, তিনি শিল্প, ধর্ম আর নিজের ব্যক্তিগত ইচ্ছার মধ্যে একেবারে ফেঁসে গেছেন। চলুন এই জটিল চরিত্রের ভেতরের দ্বন্দ্বগুলো একটু কাছ থেকে বোঝার চেষ্টা করা যাক। কবিতাটা শুরুই হচ্ছে একটা সাংঘাতিক নাটকীয় মুহূর্ত দিয়ে। মাঝরাত আর শহরের রক্ষীরা এক সন্ন্যাসীকে ধরে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, একজন সন্ন্যাসী কেন তার মঠের নিরাপদ দেওয়াল টপকে রাতের অন্ধকারে লুকিয়ে বাইরে আসবেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার গভীরে নিয়ে যাবে। তো এই সন্ন্যাসীর নাম হল ফ্রা লিপো লিপ্পি। মঠের সে কড়া নিয়মমাফিক জীবনে তার যেন দম আটকে আসছিল, তাই একটু মুক্তির খোঁজে তিনি বাইরে বেরিয়েছিলেন। আর ঠিক তখনই শহরের এক আমোদ প্রমোদের এলাকার কাছে রক্ষীদের হাতে ধরা পড়ে যান। নিজেকে বাঁচানোর জন্য তিনি বলেন, আরে আমি তো একজন চিত্রকর, বুঝলেন। যখন রক্ষীরা তাকে চেপে ধরে, লিপ্পি তার তুরুপের তাসটা বের করেন। তিনি ফ্লোরেন্সের সবচেয়ে ক্ষমতাশালী শাসক, তার পৃষ্ঠপোষক কসিমো দি মেদিচির নামটা উচ্চারণ করেন। আর ঠিক তখনই পুরো খেলাটা ঘুরে যায়। যে রক্ষীরা একটু আগে তাকে জেরা করছিল, তারাই এখন বাধ্য হয়ে তার গল্পের মনোযোগী শ্রোতা মনে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগান লিপ্পি। রক্ষীদেরকে বসিয়ে শোনাতে শুরু করেন তার নিজের জীবনের গল্প। তার অতীতটাই তাকে এমন এক অন্যরকম শিল্পী হিসেবে তৈরি করেছিল। চলুন দেখি পথের এক অভুক্ত অনাথ শিশু কিভাবে ইতালির অন্যতম সেরা চিত্রকর হয়ে উঠল। লিপ্পির জীবনটা কিন্তু আর 5টা শিল্পীর মতো ছিল না। ছোটবেলায় রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের মুখ দেখাই ছিল তার একমাত্র শিক্ষা। পেটের দায়ে শুধু দুবেলা খাবারের জন্য সে মঠে যোগ দিয়েছিল, ঈশ্বরের প্রতি গভীর টানে নয়। আর এই কঠিন বাস্তবতার জমিতেই তার শিল্পের জন্ম হয়েছিল। আর এখানেই গল্পের আসল সংঘাতটা তৈরি হয়। একদিকে লিপ্পির শিল্প, যা মাটির কাছাকাছি, যা বাস্তব জীবনকে আঁকড়ে ধরে, আর অন্যদিকে গির্জার আদর্শ, যা চায় শিল্পের মাধ্যমে স্বর্গের কথা বলতে। এই দুই দর্শনের লড়াইটাই ছিল লিপ্পির জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাবনার পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? গির্জা চাইতো এমন ছবি যা আমাদের এই পার্থিব শরীরকে ভুলিয়ে দিয়ে আত্মার কথা মনে করাবে। কিন্তু লিপ্পির কাছে এই মানব শরীরটাই ছিল ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টি। আর সেই সৃষ্টিকে ছবিতে ফুটিয়ে তোলাটাই ছিল তার কাছে আসল উপাসনা। লিপ্পি কিন্তু শুধু ছবি আঁকতেন না, তার ছবির পেছনে একটা জোরালো যুক্তিও ছিল। তিনি বিশ্বাস করতেন, এই যে আমাদের চারপাশের জগৎ, একে হুবহু এঁকে ফেলার মধ্যেই এক গভীর আধ্যাত্মিকতা আছে। চলুন তার সেই যুক্তিগুলো একটু শুনে দেখা যাক। এই একটা লাইনেই যেন লিপ্পির পুরো দর্শনটা ধরা পড়ে। তার কাছে ঈশ্বরে তৈরি করা এই পৃথিবীর সহজ, সাধারণ সৌন্দর্যকে ক্যানভাসে ফুটিয়ে তোলার চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। কারণ এই সাধারণের মধ্যেই তো লুকিয়ে আছে অসাধারণের ছোঁয়া। লিপ্পির যুক্তিটা কিন্তু বেশ গভীর। তিনি বোঝাতে চেয়েছিলেন, শিল্প আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় না, বরং ঈশ্বরের সৃষ্টির দিকে আমাদের চোখ খুলে দেয়। একটা ছবি আমাদের সেই সৌন্দর্য দেখতে শেখায়, যা হয়তো প্রতিদিন চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা খেয়াল করি না। কবিতার শেষে এসে লিপ্পি যেন একটু নরম হয়ে যান। গির্জার চাপে পড়ে তিনি তার পরের ছবিটার জন্য একটা দারুণ বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল এমন কিছু করা যাতে গির্জাও খুশি থাকে, আবার তার নিজের আদর্শেরও অপমান না হয়। তো তিনি কথা দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি এমন একটা ছবি আঁকব যা দেখে সবাই খুশি হয়ে যাবে। তাতে থাকবেন ঈশ্বর, মাদনা, শিশু যিশু, সাধুসন্তরা, মানে গির্জা ঠিক যেমনটা চায় তেমনই একটা ছবি। বাইরে থেকে দেখলে মনে হবে লিপ্পি পুরোপুরি হার মেনে নিয়েছেন। কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল লিপ্পির আসল মাস্টার স্ট্রোক। তিনি ঠিক করেন, এই বিশারধর্মীয় ছবির এক কোণায় তিনি নিজের মুখটা এঁকে দেবেন। এটা ছিল তার একটা নীরব বিদ্রোহ, এক শিল্পীর প্রতিবাদ, ধর্মীয় শিল্পের মাঝে নিজের মানবতাকে চিরকালের জন্য খোদাই করে রাখার একটা চেষ্টা। লিপ্পি শুধু নিজের কথা ভাবেননি, তিনি তার ছাত্র গুইদির কথা বলেন, যাকে তিনি ভালোবেসে হাল্কিং টম বলে ডাকতেন। লিপ্পি বিশ্বাস করতেন, এই নতুন প্রজন্মই তার শুরু করা বাস্তববাদী শিল্পের মশালটাকে এগিয়ে নিয়ে যাবে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভরসা। শেষ পর্যন্ত এই কবিতাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। শিল্পের আসল কাজটা কি?
বাস্তবতাকে একেবারে আয়নার মতো তুলে ধরা, নাকি বাস্তবতাকে ছাপিয়ে এক আদর্শ জগতের স্বপ্ন দেখানো? এই প্রশ্নটা শত শত বছর পরেও কিন্তু একই রকম প্রাসঙ্গিক।